ফিনান্স বিল অর্থাৎ অর্থ বিল সেটাও তিনি সংসদের অনুমোদনের জন্য পেশ করলেন এবং স্পিকার তাতে অনুমতি দিলেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে খুব সংক্ষেপে শুরুতে একবার প্রতিক্রিয়া নিয়ে নেব এই বাজেটকে তারা কিভাবে দেখছেন। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিড়ী বিজেপির পক্ষ থেকে, এবং যাদের কথা শুনবার জন্য আজকের দিনটাতে বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত ভীষণভাবে অপেক্ষায় থাকেন, ট্যাক্স এক্সপার্ট, কর বিশেষজ্ঞ এবং বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বাজেট পরবর্তী আলোচনাতে। আমি সরাসরি প্রথম অনির্বাণবাবু আপনার কাছেই আসবো। এই বাজেট মধ্যবিত্তের জন্য কেমন হলো বলে আপনার মনে হয়, কমা বাড়া সবকিছু মিলিয়ে? দেখুন, বাজেটের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম না, কমে গেছে। তার একটাই কারণ, আগে মা কাকিমারা টিভির পর্দায় বসে থাকতেন যে বাজেটে কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম বাড়বে, কিন্তু আজকের দিনে জিএসটি যখন থেকে চালু হয়ে গেছে তখন থেকে জিনিসপত্রের দাম এখন ওই জিএসটি কাউন্সিলের মাধ্যমে ঠিক হয়। তো সাধারণভাবে আরেকটা জিনিসের মানুষের আগ্রহ থাকে, সেটা হচ্ছে আয় করে কী সুযোগ হবে, আয় করে কি কম হবে, ইনকাম ট্যাক্স কম দিতে হবে কিনা। সেটাও গত বছরের যে বাজেট ছিল সেই বাজেটে একটা আমরা দেখেছিলাম আনএক্সপেক্টেড লেভেলে একটা রিলিফ দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে আমার মনে হয় না খুব মানুষ আশা করে বসেছিলেন যে বাজেট থেকে খুব একটা নতুন কিছু পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসে আলোচনা করছি, পশ্চিমবঙ্গের মানুষের একটা আগ্রহ ছিল, উদ্দীপনা ছিল যে যেহেতু পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন এই রাজ্যের জন্য হয়তো আলাদা করে কিছু প্যাকেজ থাকতে পারে। তার কারণ হচ্ছে আমরা গত যখন বাজেটটা হয়েছিল দেখেছিলাম বিহারের নির্বাচন ছিল, এবং সেক্ষেত্রে বিহারের প্রতি একটা সহমর্মিতা দেখানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার হয়তো আলাদা একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন সারা ভারতবর্ষের যে স্লোগান তুলে 2014 সালে এই সরকার ক্ষমতায় এসেছিল, সবকা সাথ সবকা বিকাশ, এবং আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি মানুষের যে মানে স্বার্থ আছে সেই স্বার্থের দিকে তাকিয়ে আমি বলবো আজকে একটা ব্যালেন্সড বাজেট পেশ করা হয়েছে। দেখুন, জনমোহিনী বাজেট পেশ করা কিন্তু অর্থনীতির উন্নয়নের পক্ষে সমীচীন নয়, এবং ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই বাজেটটা পেশ করলেন। দেখবেন আজকে বাজেটের সময়টাও কিন্তু দেখবেন 1 ঘন্টা 25 মিনিট। আপনি 9 বারের জন্য উনি বাজেট করলেন, কিন্তু এটাও একটা ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা যে আজকের বাজেটটা কিন্তু অন্যান্য বারের থেকে অনেকটাই দীর্ঘায়িত হয়েছে। এবং তার মধ্যে আরেকটা বিশেষ কারণ হচ্ছে আজকে আপনি যদি ক্রনোলজিটা দেখেন, 1 ফেব্রুয়ারি 2025 যখন বাজেট হয়েছিল তার ঠিক কয়েকদিন আগে 20 জানুয়ারি 2025 সালে ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিল, এবং তারপরে 13 ফেব্রুয়ারি 2025 মানে ঠিক বাজেট হওয়ার 13 দিন পরেই দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী এবং ট্রাম্প তাদের মধ্যে একটা মিলন হয়েছিল। সেখানে উনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, এবং এখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাথা তুলে বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। কিন্তু তারপরেই কয়েক মাসের মধ্যেই আমরা দেখেছিলাম এপ্রিল মাসে পুলওয়ামা অ্যাটাক, এবং তারপরে 6 তারিখ 7 তারিখ মে মাসে অপারেশন সিন্দুর, এবং তারপরেই এই সিজ ফায়ার, এবং এই তারপর থেকে ক্রমাগত আমেরিকার যে এই চড়া শুল্কের হুঁশিয়ারি, এবং তাতে ভারতবর্ষকে যে পর্যদস্তু করবার বিভিন্ন রকম পরিকল্পনা আমেরিকার সরকার নিয়েছে, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ আমেরিকার বাণিজ্য চুক্তিটাকে বিষ বা জলে ফেলে দিয়ে ভারতবর্ষের মানুষকে কিভাবে কষ্টের মধ্যে ফেলে দেওয়া যায় তার জন্য আমেরিকার একটা সচেষ্ট প্রচেষ্টা ছিল। সেই জায়গাতে অনির্বাণবাবু আমি একটু সংক্ষেপে একটু থামাচ্ছি একবার জাস্ট প্রতিক্রিয়াটা নেওয়ার জন্য। যে বাজেটে বারবার নির্মলা সীতারামন এত রিফর্মের জয়গান গাইলেন, সংস্কারের জয়গান গাইলেন, আপনিও বলছিলেন যে জনমুখী বাজেট করাটা সবসময় রাজনৈতিক জায়গা থেকে ঠিক হলেও অর্থনীতির জায়গা থেকে ঠিক হয় না, পশ্চিমবঙ্গের কথা প্রসঙ্গে আপনি বললেন। তাহলে সেখানে একটা বাজেটের পর আমি এই মুহূর্তে বাজারের প্রতিক্রিয়া তো ইমিডিয়েট আমরা ইন্ডেক্সগুলো দেখে বুঝতে পারি। নিফটি আমি দেখছি প্রায় 550 পয়েন্টের কাছাকাছি, 533, 38 এরকম গড়াগড়ি করছে, পড়ে গেছে গতকালের তুলনায়। কেন বাজারে এভাবে রিঅ্যাক্ট করছে? এটার একটা আপনি দেখবেন উনি ওই সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স যেটা এসটিটিটাকে বাড়িয়ে দিয়েছেন। ফিউচার অপশনে যারা ট্রেড করেন তাদের জন্য তারা আগ্রহটা কমিয়ে ফেলবেন, এবং তাদের জন্যই একটু মার্কেট ক্র্যাশ করেছে। এবং তার সঙ্গে আরেকটা ফান্ডামেন্টাল জিনিস আছে, যখন দেখবেন সোনা এবং রূপোর দাম বাড়ে তখন শেয়ার মার্কেটে একটা নিম্নগতি দেখি, আবার ভাইসা ভার্সা যখন যখন গোল্ড এবং সিলভার মার্কেট ক্র্যাশ করে তখন শেয়ার মার্কেটে একটা উত্থান থাকে। সকালের দিকে একটা উত্থান ছিল, কিন্তু তারপরের দিকে আমরা দেখলাম যে এসটিটির যে একটা অ্যানাউন্সমেন্ট উনি করলেন তাতে শেয়ার মার্কেট সেরকমভাবে রিয়াক্ট করেনি। কিন্তু আমি
তারপরেও বলছি ফিউচার অপশন এগুলোতে খুব সামান্য লোক ট্রেড করেন, তাদের একটা রিপার্কেশন আছে, কিন্তু আবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে খরচাটা বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচারাল যে শেয়ারসগুলো আছে সেইগুলোর কিন্তু দাম বাড়ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই কয়েক মিনিটের যে শেয়ার মার্কেটের রিয়াকশন, সেটা আজকে নর্মালি জানেন রবিবার দিন শেয়ার মার্কেট বন্ধ থাকে, কিন্তু বাজারের জন্য একটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া। আগামী দিনে শেয়ার মার্কেটের একটা আমরা দেখব স্টেবিলিটি আসবে, কারণ ভারতবর্ষের শেয়ার মার্কেটের যে উত্থান আমরা গত কয়েক বছর ধরে দেখছিলাম, সেখানে গিয়ে কিন্তু হঠাৎ করে মানুষজন শেয়ার মার্কেট থেকে সরে গিয়ে গোল্ড অ্যান্ড সিলভার মার্কেটে ইনভেস্টমেন্ট করছিলেন। আচ্ছা অনির্বাণ, আমরা কোনোদিনও ভেবেছিলাম ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষ তুমি আমি, আমরা রূপোর দাম কত সেটা খেয়াল রাখবো, আমরা সোনার দাম কত খেয়াল রাখবো? আজকের দিনে দাঁড়িয়ে মানুষ গিয়ে আলু পটলের দাম জিজ্ঞেস করছে, তার সঙ্গে সঙ্গে রূপোর দাম কত সেটা চিন্তা করছে। মানুষ এখন রূপোতে ইনভেস্টমেন্ট করছিলেন, সোনাতে ইনভেস্টমেন্ট করছিলেন। তারা কারা? তারা কিন্তু ওই রকম লোক যারা কিন্তু ধনীরা ধনী হচ্ছিলেন এবং যারা গরিব হচ্ছিলেন। আমরা দেখেছিলাম অক্সফামের রিপোর্ট, অসাম্যের ভারতবর্ষ, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের আজকের বাজেটটা কিন্তু আগামী গতিপথকে আমি বলবো দিক নির্দেশ করবে। এবং গত কয়েকটা বাজেটকে যদি আমরা দেখি, তার সঙ্গে আজকের বাজেট, এটা অনেক ব্যালেন্সড বাজেট হয়েছে। এবং দেখুন রিফর্মস কিন্তু একদিনে আসে না, এবং এই সরকার বারবার রিফর্মসের কথা বলেছে, কিন্তু রিফর্মস টেক্স টাইম। যখন আমাদের দেশের অর্থনীতির পুরো চাকাটাই যদি আমরা চালাতে পারতাম, তাহলে রিফর্মস করাটা অনেক তাড়াতাড়ি হতো। কিন্তু যখন আজকে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত, এবং আজকে যখন আমরা এতদিন পরেও আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি, আমরা ভোকাল ফর লোকালের কথা বলছি, আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলছি, তারপরেও কিন্তু আমরা আমদানি করে যাচ্ছি, এবং আমদানি রপ্তানির তুলনায় বেশি হওয়ার জন্য আমাদের ট্রেড ডেফিসিটটা বাড়ছে। এবং রপ্তানিকারক সংস্থা যারা, তারা আমাদের দেখবেন বেস্ট ট্রেড পার্টনার ছিল আমেরিকা। এই আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যটা বন্ধ হয়ে যাওয়ার পরেও সরকার একটা অল্টারনেট মার্কেট এক্সপ্লোর করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, সেইখানে একটা আমাদের অপরচুনিটিস আসবে, কিন্তু সেটা সময় বলবে। আগামী দিনে রিফর্মস করতে সময় লাগে, কিন্তু সরকারের যে পদক্ষেপ, আমি বলবো এটাকে আজকের দিনে দাঁড়িয়ে ব্যালেন্সড বাজেট। আমি সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, বাজারের প্রতিক্রিয়া, সেন্সেক্সের এই হিউজ পতন, নিফটির পতন, কিন্তু অনির্বাণ বাবু বলছেন এখনো পর্যন্ত এটা ব্যালেন্সড বাজেট, সবকিছু মেশিন গান চালিয়ে দিল। কিন্তু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি বাজেটটাকে নিয়ে, আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনির্বাণ, এবং এটা সময় লাগবে। বাজেট নিয়ে সাধারণভাবে আমিও দীর্ঘ আমার খবরের কাগজের জীবনে আমি দেখেছি আমাদের কমলো বাড়লো, যেটা অনির্বাণ বললো, সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু বাজেটের যে বৃহত্তর অন্তর্লীন যে তাত্ত্বিক জায়গাটা আছে, সেটা সাধারণভাবে আমাদের আড়ালে চলে যায়। ঠিক। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই বাজেটটা কি, তাহলে আমি বলবো কেজো। তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে বাজেটের মূল তত্ত্ব কি, তাহলে আমি আবারও বলবো কেজো। কারণ কি, এই গত 4 মাস ধরে এই আমেরিকান দাপাদাপির জন্য একটা শব্দ কিন্তু গ্লোবাল মার্কেটে চলছে, ইকোনমিস্টরা ব্যবহার করছে, সেটা হচ্ছে রিহেমিসফেয়ারিং। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এরা দুজনে ছিল গোটা পৃথিবীর বিশ্ববাজারে নির্ণায়ককারী দেশ। ঠিক। আজকে আমি পরপর একটু যদি সময় দাও আমি বলি এটা কেন আমি কেজো বাজেট বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে ইউ এর সঙ্গে আমাদের যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টটা হলো, সেটা নিয়ে কথা বলছি। আমরা ভুলে যাচ্ছি যে ল্যাটিন আমেরিকার সঙ্গে কিন্তু একের পর এক চুক্তি হচ্ছে। অর্থমন্ত্রী একটা কথা বললেন যে রেয়ার আর্থ এর ক্ষেত্রে ভারতবর্ষ একটা নতুন ফোকাস এরিয়া তৈরি করছে। যে কথাটা আমাদের সাম্প্রতিক আলোচনায় কখনোই হয় না, সেটা হচ্ছে যে ভারতবর্ষের একটি সংস্থা, যেটা একটা কালেকশন অফ পাবলিক সেক্টর ইউনিটস, তার নাম হচ্ছে খাবিজ, খনিজ ভারত। তারা অলরেডি আর্জেন্টিনায় লিথিয়াম এক্সপ্লোরেশন শুরু করে দিয়েছে এবং রেয়ার আর্থ মাইনিং রাইট নিয়ে নিয়েছে। এটা কেন হয়েছে? কারণ চায়না যেহেতু এটার উপরে একটা একাধিপত্য রেখেছিল, ইনফ্যাক্ট মনোপলি, যে ফলে চায়না ডিসাইড করতো যে তোমার দেশে ইভি তৈরি হবে কিনা। মাথায় রাখবে যে পার্মানেন্ট ম্যাগনেট যাকে বলি আমরা, সেটা আজকের দিনের ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় জায়গা। টু কাট দ্য লং স্টোরি শর্ট, তুমি যদি পরপর বাজেটটাকে স্ট্র্যাটেজিক্যালি দেখো, তাহলে আমরা কি দেখছি? টেক্সটাইল, ড্রাগ মলিকিউলস এবং মেডিকেল ট্যুরিজম, এর প্রত্যেকটা জায়গাতেই গত 4 বছর ধরে তুমি যদি তথ্য দেখো, আমাদের গ্রোথ ট্রেন্ড হিউজ। ইনফ্যাক্ট
আমাদের ড্রাগ মলিকিউলস এক্সপোর্টের ক্ষেত্রে পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে আমরা একটা। ভ্যাকসিনের ক্ষেত্রে সম্ভবত সাম্প্রতিক অঙ্কে আমরা টপ করছি লিস্ট। তার ফলে এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে যে ক্ষেত্রগুলিতে ভারতবর্ষের মানে এই বাজেট ফোকাস করছে সেগুলো কিন্তু সবকটাই ইমার্জিং সেক্টর, এবং যেগুলোতে ভারতবর্ষ ভালো করছে সেই জায়গাতেই একটা সরল রৈখিক একখানা যোগাযোগের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। সমস্যার জায়গাটা অন্য, আমরা বাজেটের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি, এক্সপেন্ডিচার নয়। ভারতবর্ষের অন্যতম জায়গাটা হচ্ছে এখানে যেটা বলেছেন 5খানা ইউনিভার্সিটি সিটি করবেন, খুব ভালো কথা, জেলায় জেলায় মেয়েদের জন্য হস্টেল, খুব ভালো কথা, কিন্তু হিউম্যান ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে নেহেরুকে আমরা অনেকেই গালাগাল করি, কিন্তু প্রথম এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যদি ইন্ডিয়ান ISI, IITs, IIMs, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস না হতো তাহলে তোমার এই গোটা পৃথিবী জুড়ে ফরচুন 500 কোম্পানিজগুলোর টপ CEOs তুমি পেতে না। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আজকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ইউজিসির স্কলাররা নিয়মিত টাকা পাচ্ছে না। তুমি যদি হিউম্যান ক্যাপিটাল আমরা যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের রিসার্চে ফোকাস করতে হবে বলছেন, কিন্তু উনি করছেন কি? এই জিজ্ঞাসা চিহ্নটা রেখে আমি আপাতত আমার জায়গাটা থামাবো। বেশ, আমি আসবো এক এক করে প্রত্যেকের কাছে। শিলিগুড়ি থেকে আমরা প্রতিক্রিয়া পাচ্ছি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া বাজেট এই প্রস্তাব পেশ হওয়ার পরে, এবং অবশ্যই শিলিগুড়ির নামও এই বাজেট প্রস্তাবে এসছে না, কারণ শিলিগুড়ি থেকে বারাণসীর নতুন রুট ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভাগ্য যে একেবারে খারাপ তা নয়, ডানকুনি থেকে সুরাটের জন্য আরেকটা নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর, সেটারও অ্যানাউন্সমেন্ট এসছে। কিন্তু আপাতত শিলিগুড়ির প্রতিক্রিয়া। এর আগেও আমাদের বন্দে ভারত স্লিপার একটা গুয়াহাটি থেকে আমাদের আসাম থেকে কলকাতা অবধি দিয়েছে, যদি এটাও দেয় আমি মনে করি আমাদের জন্য ভীষণ ভালো খবর। बहुत खुश हैं क्योंकि हम उसी एरिया से बिलोंग करते हैं, अयोध्या से। अगर वहाँ के लिए कॉरिडोर के लिए हुआ तो बहुत अच्छी बात है, पैसेंजरों को और सुविधा मिले, बहुत अच्छी बात है, सरकार की बहुत अच्छी पहल है। দুর্গাপুরে শিল্প করিডোর গড়ে তোলার প্রস্তাব, তার সঙ্গে ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোর, যেটা বলছিলাম আপনাদেরকে এই বাজেটে বাংলার প্রাপ্তি একেবারে নেই তা নয়। বারাণসী থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, বন্দে ভারতের কথা বলছিলেন, শিলিগুড়ি থেকে যারা প্রতিক্রিয়া দিচ্ছিলেন তারা সাধারণ মানুষ, তাদের মুখে উঠে আসছিল। এই সব কিছু মিলিয়ে একবার রাজর্ষির কাছে আসবো, তার কারণ কিছুক্ষণ আগে অনির্বাণবাবু যখন কথা শুরু করেছিলেন তখন রাজনীতির কথা বলেছিলেন, বাংলার প্রাপ্তি কি হতে পারে না হতে পারে তার আশা আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, বিশেষ করে যখন নির্বাচনের বছরের জন্য বাংলার প্রাপ্তি যা এখনো পর্যন্ত, সেটা নিয়ে কতটা লড়া যাবে মাঠে ময়দানে, মানে বলা যাবে লোকের কাছে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভোটের জন্য বাজেট, যেটা চিরকাল ভারতবর্ষ দেখে এসেছে। একটা জায়গায় ভোট হচ্ছে, তার আগে আমরা তো এটাতে বিশ্বাস করি না আইডিওলজিক্যালি। পশ্চিমবঙ্গের প্রাপ্য, যেটা উনি একটা বিহারের কথা বললেন, বিহারের দীর্ঘদিনের একটা বঞ্চনা ডক্টর মনমোহন সিং এর সময় থেকে আরম্ভ করে একটা প্রাপ্য ছিল, যেটা বহুদিন ধরে ডিনাই করা হয়েছিল, সেটা বিহারকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন 7টা, তার মধ্যে পানিহাটি, সেটা আমাদের এখানে কাজ করছে। গোল্ডেন ফাইবার, জুট সংক্রান্ত কথা বলা হয়েছে। নদিয়া জুটের প্রাণকেন্দ্র, আজকে প্লাস্টিক অল্টারনেটিভ জুট, একের পর এক জুট মিলস যেখানে বন্ধ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী গোটা পৃথিবী ঘুরে গোল্ডেন ফাইবারের কথা বলছেন, এবং ভিগান কমিউনিটির কাছে যেখানে পশমের তৈরি জিনিসপত্রের অল্টারনেটিভ হচ্ছে জুট ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস। একসময় বাঙালি বড়লোক হয়েছিল পাটের জন্য, আজকে সেটা আছে। 200 লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার রিভাইভাল করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এটার সব থেকে বড় বেনিফিশিয়ারি তো পশ্চিমবঙ্গ হবে। পশ্চিমবঙ্গের কতগুলো এরকম ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স আছে, বিধানচন্দ্র রায়ের আমল থেকে পরপর যা তৈরি হয়েছে, সেগুলো যদি রিভাইভালের জায়গায় যায় তাহলে সব থেকে বেশি লাভ তো হবে। শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো একসময় হাওড়াকে, আজকে সেটা কি? সেটা আজকে প্রমোটারি রাজ আর ইয়ে। আরো আমি বলে দিচ্ছি, আপনি বারাণসী দিল্লি, মাফ করবেন, শিলিগুড়ি দিল্লি বা বারাণসী এটার কথা বললেন। সুরাট ফ্রেট করিডোর, সুরাট ডানকুনি ফ্রেট করিডোরস, এগুলোর কথা বললেন। মেডিকেল ট্যুরিজম হাবের কথা বলা হয়েছে, যেখানে কলকাতা শহরের যে হসপিটালস আছে, প্রাইভেট হসপিটালস, যদি এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর তো কিছুদিন আছেন, যাই হোক,
এই সরকার যদি সবগুলো চায় তাহলে এটা একটা বিরাট বড় স্থান হতে পারে। কারণ আমরা দেখেছি বাইরের থেকে একটা বিরাট অংশের মানুষ আসেন বিভিন্ন স্টেট থেকে, বাংলাদেশ থেকেও আসতেন, অন্যান্য জায়গা থেকেও আসতেন চিকিৎসার জন্য। এই যে এই প্রত্যেকটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার ডেভেলপমেন্ট, দুর্গাপুরের, এবং 5টা যে ট্যুরিজম ডেস্টিনেশন, তার সঙ্গে সঙ্গে যে ই বাস থেকে আরম্ভ করে এগুলো ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভাগ্যে প্রাপ্ত আছে। বেশ। ক্যাশু নাটসের কথা বলা হয়েছে, কোস্টাল রিজিয়নের যে কোস্টাল রিজিয়ন উড়িষ্যার, মানে এখানে আমাদের সাথে তো মেদিনীপুরের একটা হিউজ কোস্টাল লাইনস আছে, সেখানে কোকোনাটস, ক্যাশু নাটস, বাঙালি ক্যাশুর তো ব্যবসা করছে ভালো মতন। বেশ, বিশ্বজিৎ বাবুর কাছে আসি। বিশ্বজিৎ বাবু, অধ্যাপক হিসেবে এবং অবশ্যই তৃণমূলপন্থী হিসেবে এই বাজেটে বাংলার ভাড়ার কতটা ভরলো বলে আপনার মনে হয় রাজনৈতিকভাবে, কারণ ভোটের বছর? রাজনৈতিকভাবে একেবারেই ভরেনি, কারণ এটা অত্যন্ত বাংলার দিক থেকে হতাশাজনক। বেশ। আমরা শুরু থেকে ভাবছিলাম বাজেট জনমুখী হবে না সংস্কারমুখী হবে। একটু আগে অনির্বাণদা বলেছেন যে বাজেট হয়েছে মিশ্র।